দিল্লির এমন অবস্থানের জবাবে ওদিকে চীন পরিষ্কার জানিয়ে দিল দিল্লির কথায় কান দেওয়ার দরকার নেই, বাংলাদেশের সাথে আছে বেইজিং। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন, প্রকল্পটি নিয়ে দুই দেশের বিশেষজ্ঞরা প্রথমবারের মতো যৌথ কারিগরি সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা করবেন। সমীক্ষায় প্রকল্পটি কার্যকর ও যৌক্তিক প্রমাণিত হলে চীন সম্ভাব্য সব ধরনের সহায়তা দেবে বলেও জানিয়েছেন তিনি। বাংলাদেশ সেনাবাহিনীতে 4 খলিফার নামে কোম্পানি আতঙ্কে ভারত। 5 দিন আগে তিনি সেনাবাহিনীর একটা অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন এবং সেখানে তিনি বলেছেন যে সেনাবাহিনীর জীবনের প্রতিটি পর্যায়ে ইসলামিক মূল্যবোধের ভিত্তিতে চলতে হবে এবং ইসলামকে হৃদয়ে লালন পালন করতে হবে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রায় 98% মুসলমান, হিন্দু এবং বৌদ্ধ তারা একটু কমই সেনাবাহিনীতে চাকরি করে, তবে অনেক উপজাতি আছে তারা চাকরি করে। তো এখন এক্ষেত্রে অনেকেরই প্রশ্ন যে আসলে এটার কোনো প্রয়োজন ছিল কি না। বাংলাদেশ নৌবাহিনীর প্রথম ফ্রিগেট হলো ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে। এরপর 3টি ফ্রিগেটের নামকরণ করা হয় হযরত ওমর, হযরত আলী এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে। এসব নামকরণ কেবল ব্যক্তি স্মরণ নয়, বরং একটি রাষ্ট্রের ঐতিহাসিক স্মৃতি, সাংস্কৃতিক পরিচয় এবং মূল্যবোধের প্রতিফলন। ভারত যখন প্রতিবেশীদের সাথে ঝগড়া করে সবাইকে শত্রু বানিয়েছে, চীন তখন অর্থনীতি দিয়ে পুরো এশিয়া আর আফ্রিকাকে নিজেদের বন্ধু বানিয়েছে। আর ঠিক এ কারণে গ্লোবাল ইকোনমিক ফোরকাস্ট বা বৈশ্বিক অর্থনীতির পূর্বাভাস বলছে 2040 সালের মধ্যে চীন আমেরিকাকে হটিয়ে বিশ্বের 1 নম্বর ইকোনমিক সুপার পাওয়ার বা অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হতে যাচ্ছে। চীন জানে সুপার পাওয়ার হতে হলে শুধু কারখানায় মাল বানালেই হবে না, সেই মাল সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য এমন কিছু রুট বা পথ লাগবে যা কেউ কখনো আটকে দিতে পারবে না। আর সেই পথের খোঁজে বের হয়েই ড্রাগনের চোখ এসে পড়েছে বাংলাদেশের বঙ্গোপসাগরের নীল জলের ওপর। বাংলাদেশ সেনাবাহিনীর নবগঠিত একটি ব্যাটালিয়নের 4টি কোম্পানির নাম রাখা হয়েছে ইসলামের প্রথম 4 খলিফা হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে। ভারত হয়তো কল্পনাও করতে পারেনি যে তাদের এমন একটা দিন আসবে। চারিদিক দিয়ে বিপদ ভাই, চারিদিক দিয়ে বিপদ। বন্ধু রাষ্ট্র আর ভারত পাচ্ছে না, কাউরে বন্ধু বানাতে পারছে না, বরং সবাই তার শত্রু হয়ে যাচ্ছে। দর্শক, কেন এই কথাটি বলছি? দেখেন, বাংলাদেশে সেনাবাহিনীর কোম্পানির 4টি নামকরণ করা হয়েছে, তাও আবার ইসলামের 4 জন খলিফার নামকে উল্লেখ করে। হযরত ওমর, হযরত আবু বকর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। দর্শক, এই নামকরণ করার পরে ভাই সোশ্যাল মিডিয়া তোলপাড় তো সৃষ্টি হয়েছেই। ভারতের বুকে কাঁপন ধরে গেছে অলরেডি, ভারতের বুকে অলরেডি কাঁপন ধরে গেছে। এমন কিছু নাম, একটা জিনিস মনে রাখবেন, যে 4 জন বিজ্ঞ সাহাবাদের নামকরণ করা হয়েছে, প্রত্যেকটি সাহাবাদের নামের ভিতরে রয়েছে তুমুল আকারের জজবা, শক্তি। হযরত আলীর ভিতরে যে কতটুকু শক্তি ছিল সেটা আমরা ইতিহাস ঘাটলে শুনলে আমরা জানি। হযরত আলী, তার গায়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 40 জন টসটসে যুবকের শক্তি দিয়েছিল। সেই হযরত আলীর নামে যখন একটা সেনাবাহিনীর কোম্পানির নাম হয়, তাহলে ভারতের সেই লেংটিদের বুকে কেমন কাঁপন ধরতে পারে একটু আন্দাজ করেন তো দেখি। অন্যদিকে আবার চীন ভারতকে খেয়ে ফেলছে ভাই। অরুণাচল চীনের সেনাবাহিনী দখল করে নিচ্ছে। দর্শক, ভারতের বিপদের শেষ নেই। আহারে, যেই ভারত এক সময় বাংলাদেশকে পুঁটি মাছ মনে করত, মন চাইলেই খাবলাদের ধরে টিপ দিয়ে মেরে ফেলত, আবার মন চাইলেই ছেড়ে দিত, যখন যা মন চাইতে বাংলাদেশ নিয়ে খেলা করত এই ভারত। শুধু এই খেলা করার এই দুঃসাহস দেখিয়েছে শুধুমাত্র হাসিনার জন্য। কিন্তু হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই, ডক্টর ইউনূস যখন বাংলাদেশের ক্ষমতা হাতে নিল, তখন থেকেই যেন ভারতের পিছন দিয়ে বায়ুপথ দিয়ে বায়ু বের হওয়া শুরু হয়ে গেছে। তারপর জনাব তারেক রহমান যখন বাংলাদেশের ক্ষমতায় আসলো, ভারত চিন্তা করলো যে কোনো মূল্যেই হোক না কেন এই জনাব তারেক রহমানকে হাসিনার মতো হাত করতে হবে, হাতে নিতে পারলেই, তাকে নাচের পুতুল বানাতে পারলেই, তাইলে ভারত আবার আগের মতো বাংলাদেশকে পুতুলের মতো নাচাবে। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সুপুত্র জনাব তারেক রহমানের বর্তমান সরকার ভারতের সেই হাতের মোয়া বা হাতের খেলার পুতুল হয়নি। এবার তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবে এবং ওয়াদা দিয়েছে সাধারণ জনতার কাছে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। যেই তিস্তা নিয়ে ভারত বাংলাদেশকে নাকানি চুবানি খেয়েছে পানি দিয়ে, যখন পানি দরকার পানি দিয়েছে দেয়নি, যখন পানি দরকার নাই তখন পানি দিয়ে ডুবিয়ে মেরেছে।
সেই তিস্তা প্রকল্প হাতে নিচ্ছে, তাও আবার চীনের সাহায্যে। চীন হলো ভারতের জাত শত্রু। এবার খেলাটা কিন্তু ভাই জমে গেছে, একদম বলতে পারে যে খেলা জমে একদম ক্ষীর হয়ে গেছে। কোন লেভেলে যে খেলা যাচ্ছে সেটা হয়তো আপনারা জানতে পারবেন ভাই। আজকের ভিডিওটি একটু ধৈর্য সহকারে পুরোপুরি দেখুন, হ্যাঁ পুরোপুরি ভিডিওটি দেখুন, অনুরোধ রইল আপনাদের কাছে। তাইলে কথা না বাড়াই, মূল নিউজে চলে যাওয়া যাক, চলুন। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যায়। কোনো মূল্যে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবে বাংলাদেশ। ওদিকে ভারতের গণমাধ্যমগুলো বলছে তিস্তায় চীনের সম্পৃক্ততায় রীতিমতো উদ্বেগ জানিয়েছে দিল্লি। দিল্লির এমন অবস্থানের জবাবে ওদিকে চীন পরিষ্কার জানিয়ে দিল, দিল্লির কথায় কান দেওয়ার দরকার নেই, বাংলাদেশের সাথে আছে বেইজিং। এ বিষয়ে জানবো বিস্তারিত এবং জানাতে বাংলাদেশ 24 এক্সপ্লেইনার আপনাদের সঙ্গে আছে আমি নাহিদা মিতু। বেইজিং এর এক প্রেস ব্রিফিং এ প্রশ্ন উঠল তিস্তা প্রকল্প ঘিরে ভারতের উদ্বেগ নিয়ে। চীনের মুখপাত্র গুয়ো জিয়াকুনের জবাব শুনে ভারতের গায়ে রীতিমতো কাটা দিল যেন। তিনি বললেন, চীন বাংলাদেশ সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে টার্গেট করে না, আর তৃতীয় পক্ষের প্রভাবমুক্ত থাকা উচিত। সোজা বাংলায়, তোমার সমস্যা তোমার, আমাদের কাজ আমরা করব। অর্থাৎ দিল্লির কূটনীতিকরা যতই গাল ফোলান না কেন, বেইজিং তাতে এক চুলো নড়ল না। আসল ঘটনা শুরু হয় তারেক রহমানের প্রথম বেইজিং সফর দিয়ে। মালয়েশিয়া হয়ে চীনে যাওয়া 5 দিনের এই সফরে প্রেসিডেন্ট শি জিনপিং, প্রিমিয়ার লি ছিয়াং আর এনসিপি চেয়ারম্যান চাও লেচির সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। আর এই সফরের কেন্দ্রবিন্দুতে ছিল একটাই প্রকল্প, তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্ট। যে প্রকল্প গত 15 বছর ধরে ভারতের সঙ্গে আলোচনার টেবিলে ধুলো জমাচ্ছিল, সেটাই হঠাৎ বাস্তবায়নের পথে হাঁটা শুরু করলো বেইজিং এর হাত ধরে। কিন্তু কেন তিস্তা নিয়ে এত মাথা ব্যথা ভারতের? ভারত এত চিন্তিতই বা কেন? এই নদীর গতিপথের দিকে একবার চোখ বোলালেই বোঝা যায় আসল কারণটা আসলে কোথায়। তিস্তা সিকিম হয়ে ভারতের পশ্চিমবঙ্গ পেরিয়ে ঢুকে বাংলাদেশে, আর এই অববাহিকা পড়েছে শিলিগুড়ি করিডোরের একদম গায়ে, সেই সংকীর্ণ ভূখণ্ড যাকে বলা হয় চিকেন নেক, যেটা ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত রাখে। এই করিডোরের কাছাকাছি চীনা রাষ্ট্রায়ত্ত কোম্পানির বড় মাপের প্রকৌশল কাজ, এটাই ভারতের সামরিক বলয়ে রীতিমতো অস্বস্তি তৈরি করছে। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার 1 সপ্তাহের মধ্যেই চীন ঘোষণা দেয় তিস্তা প্রকল্প এগিয়ে নিতে তারা প্রস্তুত। সেই থেকেই শুরু। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আলোচনা, তারপর জুনের শেষ সপ্তাহে বেইজিংয়ে গিয়ে চীনের পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে সরাসরি বৈঠক করেন তারেক রহমান। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভাষ্যমতে লি ইতিবাচক সাড়া দিয়েছেন। পানি সম্পদ ব্যবস্থাপনায় বিস্তৃত সহযোগিতা আর তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। অথচ এই গল্পটা একটা ভিন্ন মোড় নিতে পারত। তিস্তা নিয়ে কাজ করার কথা ছিল এই ভারতেরই, কিন্তু তারেক রহমানের প্রশাসন স্পষ্ট করে দিয়েছে বাংলাদেশ আর কারো মুখাপেক্ষী হয়ে বসে থাকবে না। মে মাসে বেইজিং যাওয়ার আগে পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান নিজেই বলেছিলেন, বাংলাদেশ চুপচাপ বসে থাকতে পারে না, নিজেদের কাজ নিজেদেরই করতে হবে। আর এই মন্তব্যটা আসে পশ্চিমবঙ্গের বিজেপির নির্বাচনী জয়ের ফলাফল ঘোষণার ঠিক পরদিন। এবার আসা যাক ভারতের অস্বস্তির গভীরে। তিস্তা নিয়ে ভারত বাংলাদেশ আলোচনা চলছে 4 দশকেরও বেশি সময় ধরে, অথচ কোনো পানি বন্টন চুক্তি আজও হয়নি। কারণ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আপত্তি, নিজেদের পানির চাহিদার দোহাই দিয়ে বারবার আটকে দিয়েছে এই চুক্তি। বাংলাদেশের অভিযোগ, ভারতের গজলডোবা ব্যারেজে পানি প্রত্যাহারের কারণে ডিসেম্বর থেকে মে পর্যন্ত শুকনো মৌসুমে তিস্তার প্রবাহ মারাত্মকভাবে কমে যায়, যার ফলে নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা আর রংপুরের কৃষি ব্যাপক ক্ষতির মুখে পড়ে। ওদিকে চীন হাত বাড়াতে প্রস্তুত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল অবশ্য দাবি করেছেন, ভারত বাংলাদেশের মধ্যে 54টি অভিন্ন নদী নিয়ে কাঠামোগত দ্বিপাক্ষিক ব্যবস্থা আছে, নিয়মিত বৈঠকও হয়। কিন্তু বাস্তবতা হলো, সেই কাঠামোগত আলোচনা থেকে গত 4 দশকে তিস্তার ভাগ্যে জোটেনি কিছুই। আর ঠিক এই শূন্যস্থানেই ঢুকে পড়েছে চীন। ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকরা অবশ্য এই পুরো বিষয়টাকে দেখছেন আরো বড় পরিসরে, একটা ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার লেন্স দিয়ে। তাদের ভাষ্য, তিস্তা প্রকল্পে চীনের অংশগ্রহণ নতুন কিছু নয়, এই আলোচনা বছরের পর বছর ধরে চলছে। আসল পরিবর্তন এসেছে তখনই যখন বেইজিং প্রকাশ্যে বাস্তবায়নের প্রস্তুতি জানান দিচ্ছে। অর্থাৎ তারেক রহমানের শাসন আমলের শুরুতেই একটা এগিয়ে চলার আখ্যান তৈরি করে দিচ্ছে চীন। তবে এই পুরো সফরের প্রাপ্তি শুধু তিস্তা প্রকল্পেই সীমাবদ্ধ নয়। বাংলাদেশ আর চীনের মধ্যে কৌশলগত সহযোগী অংশীদারিত্ব এবার উন্নীত হয়েছে নতুন যুগের অভিন্ন ভবিষ্যতের অংশীদারিত্বে। প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার পাশাপাশি দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে কৌশলগত সংলাপের একটা কাঠামো তৈরি হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর 4টা ব্রিগেডের নাম 4 খলিফার নামে রাখা হয়েছে। খোলাফায়ে রাশিদের 4 খলিফা, একজন হচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নতুন 4টা ব্রিগেড করা হয়েছে কারণ সেনাবাহিনীর দিন দিন রিক্রুটমেন্ট বাড়তেছে, সৈন্য সংখ্যা বাড়তেছে, কাজেই কারণেই নতুন নতুন ব্রিগেড খোলার প্রয়োজন হয়ে পড়েছে। এবং এই নতুন ব্রিগেডের নাম হয়েছে 4 খলিফার নামে, মোট 6টা ব্রিগেড। হ্যাঁ, তো আজকে 4টা ব্রিগেড নাম হলো ওমর ব্রিগেড, ওসমান ব্রিগেড, আলী ব্রিগেড, আবু বকর ব্রিগেড। এবং নারী সৈন্যদের জন্য আরো 2টি ব্রিগেড খোলার পরিকল্পনা রয়েছে। একটা নাম হবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকটি হবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুজনের নামে 2টি ব্রিগেড হবে নারী সৈন্যদের জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কি এটা প্রয়োজনীয়তা আছে?
কারণ বাংলাদেশ কিন্তু কোনো ইসলামিক রাষ্ট্র না, নাম্বার 1। আর 2 হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী শুধু সংবিধান এবং সার্বভৌমত্ব রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ, কোনো ধর্ম রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ না। কাজে এই যে এই সেনাবাহিনীর ভিতর ইসলামীকরণ, তাহলে কি একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র থেকেই বেরিয়ে এসে বাংলাদেশ একটি ইসলামিক রিপাবলিক হতে যাচ্ছে? এবং এটা নিয়েই উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় বিভিন্ন মিডিয়া, এবং তারা এই জন্য দায়ী করতেছেন জেনারেল ওয়াকারুজ্জামানকে। জেনারেল ওয়াকারুজ্জামান ছিলেন শেখ হাসিনার ফুফাতো বোন জামাই, এবং সেই সুযোগেই তিনি সেনাবাহিনীর প্রধান হয়েছেন, কোনো সন্দেহ নেই। কিন্তু তারপর তার সময় শেখ হাসিনার পতন, এবং এই কারণে আওয়ামী লীগ মনে করে যে আসলে এই শেখ হাসিনার পতনের জন্য গোপনে গোপনে জেনারেল ওয়াকারুজ্জামান আমেরিকার সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছিলেন। এটা আওয়ামী লীগ বলে, যদিও আমি বিশ্বাস করি না, কারণ শেখ হাসিনার পতন হচ্ছে গণঅভ্যুত্থানে, ওয়াকারুজ্জামানের কিছু করার ছিল না। ওয়াকারুজ্জামান 1 লাখ 2 লাখ মানুষ মেরে হলেও আওয়ামী লীগকে ক্ষমতা রাখুক, এটা আওয়ামী লীগ চাইতো, কিন্তু ওয়াকারুজ্জামান তা করতে পারে না, তাই না? এত মানুষ তিনি কেন মারবেন? তো এই কারণে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। এখন সেই ওয়াকারুজ্জামান তিনি হজে গিয়েছিলেন, হজ থেকে ফিরে তিনি এই প্রথম বাংলাদেশের সেনাপ্রধান হিসাবে তিনি দাঁড়িয়ে রেখেছেন। বাংলাদেশের ইতিহাসেই প্রথম কোন সেনাপ্রধান দাঁড়িয়ে রাখলেন, এবং মাশাআল্লাহ ভালোই লাগে দাঁড়িতে। এবং 5 দিন আগে তিনি সেনাবাহিনীর একটা অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন, এবং সেখানে তিনি বলেছেন যে সেনাবাহিনীর জীবনের প্রতিটি পর্যায়ে ইসলামিক মূল্যবোধের ভিত্তিতে চলতে হবে এবং ইসলামকে হৃদয়ে লালন পালন করতে হবে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রায় 98% মুসলমান, হিন্দু এবং বৌদ্ধ তারা একটু কমই সেনাবাহিনীতে চাকরি করে, তবে অনেক উপজাতি আছে তারা চাকরি করে। তো এখন এক্ষেত্রে অনেকেরই প্রশ্ন যে আসলে এটার কোনো প্রয়োজন ছিল কি না। বিশেষ করে ভারতীয় মিডিয়াতে এতে চরম উদ্বেগ প্রকাশ করছে, এবং তারা বলেছে যে খুব শীঘ্রই বাংলাদেশ একটি ইসলামিক রাষ্ট্র হতে যাচ্ছে, একদম পাকিস্তানের আদলে। যেমন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির, তিনি অত্যন্ত ক্ষমতা সম্পন্ন, বাংলাদেশে ওয়াকারুজ্জামান। তো এই নিয়ে ভারতে আর সারাদিন চরম উত্তেজনা, ভারতের ফেসবুকে, বিভিন্ন টুইটারে, তারপরে বিভিন্ন মিডিয়াতে বলতেছে বাংলাদেশ শেষ পর্যন্ত ইসলামিক রাষ্ট্র হয়েই যাবে, কারণ 4 খলিফার নামে নাম হয়েছে। ওদিকে এই ভারত সেনাবাহিনী তো কিন্তু ভারতের প্রচুর দেবতার নামে এই ভারতীয় বিভিন্ন ব্রিগেডের নামকরণ করা হয়েছে, কিন্তু ওদেরটা ওরা দেখে না। আমি ডিসেন্টের খবরটা পড়ে শুনে আপনারা তাহলে ভালো করে বুঝবেন। দ্য ডিসেন্টের চমৎকার প্রতিবেদন করেছে। দ্য ডিসেন্ট লিখেছে বাংলাদেশ সেনাবাহিনীতে 4 খলিফার নামে কোম্পানি, ভারতেও আছে দেবতার নামে ইউনিট। সামাজিক মাধ্যমে খবর ছড়িয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনীর 2য় বাংলাদেশ ব্যাটালিয়ন নামে একটি নতুন ব্যাটালিয়ন গঠন করেছে। নতুন এই ব্যাটালিয়নের অধীনে মোট 4টি কোম্পানি গঠন করা হয়েছে, যেগুলো নামকরণ করা হয়েছে ইসলামের 4 খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর নামে। এই বিষয়ে মূল ধারা সংবাদ মাধ্যমে কোনো খবর প্রকাশিত হয়নি, তবে ভারতের একাধিক গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন ছাপা হয়েছে। দ্য ডিসেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর 2টি সূত্র থেকে খবরটি সততা সম্পর্কে নিশ্চিত হয়েছে, এবং 2টি সূত্রই মিডিয়ার সাথে কথা বলার জন্য অনুমোদিত না হওয়ায় তাদের নাম প্রকাশ করতে রাজি হননি। বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজে গত 18 জুন প্রকাশিত এক বিজ্ঞপ্তিতেও নতুন ব্যাটালিয়ন উদ্বোধনের বিষয়ে জানানো হয়েছে। সেনাবাহিনীর 2টি সূত্র থেকে জানা গিয়েছে যে সম্প্রতি 2য় বাংলাদেশ ব্যাটালিয়নটি গঠিত হয়েছে, এবং এর আগে প্রথম বাংলাদেশ ব্যাটালিয়ন নামে একটি ব্যাটালিয়ন ছিল, যেখানে মোট 6টি কোম্পানি রয়েছে। এর সাথে নতুন ব্যাটালিয়ন যুক্ত হলো, যেটিতে 4টি কোম্পানি করা হয়েছে। এই 4টি কোম্পানির নামকরণ করা হয়েছে ইসলামের 4 খলিফার নামে, এবং প্রথম বাংলাদেশ ব্যাটালিয়নের 6টি কোম্পানির নাম করা হয়েছিল 71 সালের মুক্তিযুদ্ধের বীরদের নামে। সূত্র আরো বলেছে যে 2য় বাংলাদেশ ব্যাটালিয়নে আরো 2টি কোম্পানির নাম প্রস্তাব করা হয়েছে, যেগুলো হবে বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ণাঙ্গ নারী কোম্পানি। তবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার নামে প্রস্তাবিত কোম্পানি 2টি এখনো অনুমোদিত হয়নি, তবে হয়ে যাবে। মূলত সেনাবাহিনীতে প্রতি বছর রিক্রুট করা ক্যাডেটের সংখ্যা বেড়ে যাওয়ায় নতুন আরো কয়েকটি ব্যাটালিয়নের প্রয়োজন হয়ে পড়ে বলে জানিয়েছে। মূলত সেনাবাহিনীতে প্রতি বছর রিক্রুট করা ক্যাডেটের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে নতুন আরেকটি ব্যাটালিয়নের প্রয়োজন পড়ে বলে জানিয়েছে সূত্রগুলো। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যমের তীব্র প্রতিক্রিয়া। নতুন ব্যাটালিয়নের কোম্পানিগুলোর ইসলামের 4 খলিফার নামে নামকরণের বিষয়টি নিয়ে একাধিক ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এসব খবরে বাংলাদেশ সেনাবাহিনীর এমন সিদ্ধান্তকে সশস্ত্র বাহিনীর ইসলামীকরণ হিসাবে উপস্থাপন করা হয়েছে, যদিও ভারতীয় সেনাবাহিনীতে একাধিক ইউনিটের নাম হিন্দু দেবতার নামে রয়েছে। নবভারত টাইমস নামে একটি সংবাদ মাধ্যম শিরোনাম করেছে বাংলাদেশ আর্মি is General Wakaruজ্জামান forcing an Islamic army for Bangladesh, a company named after the Prophet's first 4 Khalifas. অন্যদিকে আমাদের চন্দ্রনন্দিতা নর্থ ইস্ট নিউজের সেখানে শিরোনাম করেছেন যে বাংলাদেশ আর্মিজ নিউ ব্যাটালিয়ন্স হ্যাজ ওমর, আবু বকর, আলী অ্যান্ড ওসমান কোম্পানিজ। এই প্রতিবেদনের ভিতরে মন্তব্য হিসাবে আরো লেখা হয়েছে নেমিং দ্য 4 কোম্পানিজ আফটার ক্লোজ companions and fathers and son-in-law is a sign of growing Islamization within the rank and files of the Bangladesh Army. এই যে মানে নবীজির জামাই আলী, তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিল তার শ্বশুর, এদের নামে এই যে নামকরণ করা হলো, এতে বাংলাদেশ আর্মি আসলে ইসলামিক আর্মি হওয়ার পথে রয়েছে। অর্থাৎ 4 খলিফার নামে নামকরণকে সেনাবাহিনীর ইসলামীকরণ হিসাবে অভিহিত করেছে ভারতীয় মিডিয়া।
যদিও কোনো দেশের সামরিক বাহিনীর অভ্যন্তরীণ বিষয়াদির নামকরণের ক্ষেত্রে সাংস্কৃতিক বা ধর্মীয় ঐতিহ্যের প্রতিফলন নতুন কোনো বিষয় নয়। বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সেনাবাহিনী তাদের নিজস্ব ইতিহাস, সংস্কৃতি এবং ধর্মীয় চেতনার সাথে সামঞ্জস্য রেখে তাদের ইউনিটের নামকরণ বা রণধ্বনি নির্ধারণ করে থাকে। এই প্রেক্ষাপটে ভারতীয় সেনাবাহিনীর দিকে তাকালে দেখা যায় যে সেখানেও শত বছর ধরে হিন্দু ধর্মীয় ঐতিহ্য এবং পৌরাণিক বীরত্বগাথা এবং সংস্কৃত শ্লোকের ব্যাপক প্রভাব রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীতে বেশ কয়েকটি কোর, ব্রিগেড ও ব্যাটালিয়ন রয়েছে যেগুলো সরাসরি হিন্দু দেবতার সঙ্গে যুক্ত প্রতীক থেকে নেওয়া। যেমন একটা আছে ভৈরব ব্যাটালিয়ন। ভৈরব হচ্ছে হিন্দু দেবতা শিবের অগ্নিমূর্তি। এছাড়া অনেকগুলো ইউনিটের নাম আছে হিন্দু ধর্মের নামে। যেমন কোর 17 কে বলা হয় ব্রহ্মাস্ত্র কোর, কোর 21 কে বলা হয় সুদর্শন চক্র কোর, 33 কোরকে বলা হয় ত্রিশক্তি কোর, 11 কোরকে বলা হয় বজ্র কোর, 10 কোরকে বলা হয় চেতক কোর। এরকম মানে প্রচুর বললে শেষ হবে না। দ্য ডিসেন্ট অনেকগুলো প্রমাণ দিয়েছে যে যেখানে ভারতীয় সেনাবাহিনীতে যত ব্যাটালিয়ান, যত কোম্পানি, যত রণধ্বনি সবকিছুতে হিন্দু ধর্মের প্রভাব, সবকিছু হিন্দু ধর্মের প্রভাব। কিন্তু আমাদের বাংলাদেশে যেটা যখন করা হলো যে একেবারে 4 খলিফার নামে তখনই গেল রে দেশটা ইসলামিক হয়ে গেল, জঙ্গি হয়ে গেল ইত্যাদি ইত্যাদি। আপনাদের মতামত জানতে চাই যে আসলে কি এটা কোনো প্রয়োজন ছিল কিনা। শেখ হাসিনাকে নিয়ে বিএনপি সরকার কঠিন পরিস্থিতিতে পড়েছে। শেখ হাসিনার বক্তব্য বা শেখ হাসিনার যে অপতৎপরতা এটা হজম করতে বিএনপি সরকার কষ্ট হচ্ছে। এটা বিএনপির ভুলের মাসুল। তারা সময় থাকতে যথাযথ পদক্ষেপ নেয়নি, তারা সুশীলতা দেখিয়েছে, আওয়ামী লীগের লোকজনকে জামিন দিয়েছে, আওয়ামী লীগের সাথে 12 ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে আতাত করেছিল। যদিও সে আতাতের উপর বিএনপি সরকার বেশি দিন থাকেনি, নির্বাচনে জেতার পরেই পল্টি মেরেছে। কিন্তু এই যে আওয়ামী লীগের সাথে আতাত করতে যাওয়া বা ঠিকমতো বিচার না করা, বা লোকাল বিএনপি অনেক লোকাল আওয়ামী লীগ নেতার সাথে আতাত করেছে। আপনারা দেখেছেন যে 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর বিএনপির উপজেলা পর্যায়ের নেতা, উপজেলা সভাপতি আওয়ামী লীগের উপজেলা সভাপতিকে কারাগারে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। আওয়ামী লীগ নেতা কারাগার থেকে বের হয়ে সরাসরি বিএনপি নেতার বাসায় চলে এসে মানে আতাত করেছিল। কিসের বিনিময়ে? ভোটের বিনিময়ে। তুমি ভোট দাও, তোমাকে মুক্ত করবো। এবং বিএনপি নেতার অনেক জায়গায় নিজেরা দায়িত্ব নিয়ে লোকাল আওয়ামী লীগ নেতাদের জামিন করেছেন। হয়তো বা জাতীয় পর্যায়ে এরকম ঘটনা তেমন একটা ঘটেনি। আবার জাতীয় পর্যায়েও আওয়ামী লীগের অনেককে জামিন দেওয়া হয়েছে, যার ফলে বিএনপি এখন শেখ হাসিনাকে হজম করতে কষ্ট হচ্ছে। শেখ হাসিনার যে হুঙ্কার গর্জন, এগুলো কিন্তু বিএনপি সরকার এখন কিছুটা হলেও ভয় পায়, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। দর্শক, শেখ হাসিনা চাপাবাজি করছেন, পলিটিক্যাল স্ট্যান্ডবাজি করছেন যে আমি এবছরের মধ্যে দেশে ফিরবো। কিন্তু আমি বলছি কিয়ামত হয়ে গেল এবং মাদি আসলে কিংবা দাজ্জাল আসলে যাই যে আসুক না কেন, শেখ হাসিনা এবছর দেশে আসবেন না, দেশে আসবেনই না। আইন ফেস করতে আসুক আর পট পরিবর্তনের মাধ্যমে আসুক, কোনোভাবেই দেশে আসবে না, এটা সম্ভব না। বিএনপি সরকার ক্ষমতা থেকে যদি চলে যায়, তারপর যদি 111 সরকার ক্ষমতা আসে, তারপরে শেখ হাসিনা দেশে আসতে পারবে না। কোনো সরকার শেখ হাসিনাকে আর গ্রহণ করবে না। শেখ হাসিনার মেয়াদ শেষ, ওইখানেই শেষ। শেখ হাসিনা মারা গেলে তার লাশও বাংলাদেশে হয়তো জনগণ আনতে দিবে না, একটা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। কিন্তু তারপরও শেখ হাসিনাকে নিয়ে সরকার মোটামুটি বেকায়দায় আছে, একটা অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে আছে, যেটাকে কঠিন পরিস্থিতি বলা যায়। যেমন শেখ হাসিনা কি করছেন? জাস্ট চাপাবাজি করছেন যে শেখ হাসিনা যে আমি এবছরই ফিরবো, আমি আইন ফেস করবো, এই সেই নানান কথাবার্তা বলছে। কিভাবে ফিরবে তার কোনো ব্যাখ্যা নেই। তিনি এবছর ফিরবেন, এটা একদম ভেগ কথা। তবে বোঝানোর চেষ্টা করা হচ্ছে আমি ট্রাভেল পাস চাইবো, যেহেতু পাসপোর্ট নাইটেই, ট্রাভেল পাস দিয়ে বাংলাদেশে যে কোনো নাগরিক ফিরতে পারে। ভারত ট্রাভেল পাস দিবে, তারপরে বিমানবন্দরে কিংবা সড়ক পথে আসবে, আসার পরে তাকে গ্রেপ্তার করবে, গ্রেপ্তারের পরে তিনি জেলে যাবেন, তারপরে আদালত ফেস করবেন। কিন্তু না, আরে ভাই, শেখ হাসিনার যে ফাঁসির রায় হয়েছে ওটা তো আপিল করার সুযোগ নাই। আপিল করতে হলে সশরীরে উপস্থিত থাকতে হয়, পালাতক লোক আপিল করতে পারে না। এর মানে শেখ হাসিনার আইন ফেস করার কিছু নেই। শেখ হাসিনার সামনে রাস্তা একটাই, দেশে আসবেন আর ফাঁসি হয়ে যাবে, এটা তো জানে শেখ হাসিনা। এমন না তার বিরুদ্ধে মামলা চলছে তিনি মামলা করবেন না, তার বিরুদ্ধে মামলা অনেকে আছে, কিন্তু তার ফাঁসিটা হয়ে গেছে। এখন তার সামনে অপশন একটাই, ফাঁসি। তিনি দেশে আসলেই তাকে কয়েকদিনের মধ্যে সরকার ঝুলিয়ে দিতে পারে, 1 মাস লাগবে না। অতএব দেশে আসবেন এটা সুনির্দিষ্ট চাপাবাজি, দেশে আসতে পারবেন না। আর কিসের উপর ভিত্তি করে আসবেন? শেখ হাসিনা দেশে আসলে এয়ারপোর্টের অবস্থাটা কি হবে? তাকে আস্ত পুলিশের হাতে গ্রেপ্তার করার সুযোগ দিবে জনগণ, না জনগণ খেয়ে ফেলবে ছিঁড়ে? এইটাই তো নিশ্চয়তা দেওয়া যায় না যে বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের আর্মি আসলে জনগণের হাত থেকে শেখ হাসিনাকে রক্ষা করতে পারবে কিনা, জনগণই এক্সিকিউট করে দিবে, এটাই তো নিশ্চিত না। শেখ হাসিনা জানেন যে এরকম ঘটনা ঘটতে পারে, তারপরে তিনি দেশে আসবেন, এটা হতেই পারে না। জাস্ট একটা চাপা। আর রাজনৈতিক কোনো লজিক দিতে পারছে না দেশে আসার পক্ষে। তারা দেখাচ্ছে যে এই যে ভারত, আমেরিকা ভারতের কথা শুনছে বাংলাদেশ সরকারের চাইতে। ভারত আর আমেরিকা, এখন তাদের আব্বা হচ্ছে ভারত আর আমেরিকা, যেহেতু তারেক রহমান একটু চীনে গিয়েছেন, কারণ বলছে যে ভারত আমেরিকা আমাদেরকে ক্ষমতায় আনবে, আমাদেরকে আবার ফিরিয়ে এনে দিবে। এটা অবাস্তব কল্পনা বিলাস। তো দর্শক, তবে ওই যে প্রথম কিছুটা ঢিল দিয়েছে, আওয়ামী লীগের সাথে কিছু কিছু প্রশ্ন আঘাত করেছে, যেটা উচিত ছিল যে আওয়ামী লীগের বিরুদ্ধে জামাত, এনসিপি, বিএনপি সবাই মিলে জিরো টলারেন্সে থাকবে। কিন্তু না, বিএনপি পর্দার অন্তরালে কোথাও কোথাও আপোষ করতে গিয়েছে, আঘাত করতে গিয়েছে, যার ফলে শেখ হাসিনা সাহস পেয়েছে। আওয়ামী লীগ যদি দূরের উপর রাখতো, ডলার উপর রাখতো, তাহলে শেখ হাসিনা লম্ফজম্ফ বন্ধ হয়ে যেত। আর এখানে সবচেয়ে বড় পলিটিক্সটা করছে বিএনপিকে বিব্রতকর পরিস্থিতি ফেলছে বাংলাদেশের মিডিয়াগুলো। মিডিয়াগুলো বিএনপি দখল করেছে, কিন্তু তারপরও
আমরা একটা কথা বলি যে ফেসিস্ট পালিয়েছে কিন্তু ফেসিবাদ পালায়নি। আমাদের মিডিয়াগুলো এখনো ফেসিবাদী কাঠামোতে চলছে এবং মিডিয়ার মালিকগুলো সেই ফেসিস্ট, এরা পালায়নি। কালের কণ্ঠ, বসুন্ধরা গ্রুপ কি পালিয়েছে? পালায়নি। প্রথম আলো ডেইলি স্টার যেরকম আছে সেরকমই। যার ফলে দেখবেন যে মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য নিয়মিত প্রচার করে। শেখ হাসিনা এনডিটিভিকে কি সাক্ষাৎকার দিয়েছেন হুবহু সমস্ত মিডিয়া প্রচার করেছে, দুই একটা বাদে, যেটা সরাসরি হাইকোর্টের নিষেধাজ্ঞা আছে শেখ হাসিনা বক্তব্য প্রচার করার। অনেকে বলছেন যে এভাবে কি নিয়ন্ত্রণ করা যায়? হ্যাঁ যায়। যেমন যেদিন আদালত নিষেধাজ্ঞা দিয়েছিল যে তারেক রহমানের বক্তব্য প্রচার করতে পারবে না, সেই দিন থেকে বাংলাদেশে কোনো পত্রিকা, কোনো টেলিভিশন চ্যানেল তারেক রহমানের কোনো বক্তব্য কখনো প্রচার করেনি। জাস্ট তারেক রহমানের যদি সাজা হতো ওইসব খবর বা তারেক রহমানের বিরুদ্ধে নেগেটিভ খবর আসতো, কিন্তু তারেক রহমান বিভিন্ন প্রত্যেক দিনই কোনো না কোনো বক্তব্য দিতেন জুমে, ভার্চুয়ালি, সেগুলো কোনো মিডিয়া কখনো প্রচার করতো না। এর মানে কোনো একজন ব্যক্তি, সে যত বড়ই ব্যক্তি হোক না কেন, তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা কার্যকর করা মিডিয়া, এটা সম্ভব। তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা কার্যকর সম্ভব হয়েছিল। কিন্তু এখন দেখেন এই যে মিডিয়াগুলো ফেসিবাদী মিডিয়া বলছি, দলিল কি? তারেক রহমানের বক্তব্য প্রচার করা যাবে না, নিষেধ করেছে কোর্ট, সবাই অক্ষরে অক্ষরে মেনেছে। কিন্তু শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না, এইটাও কোর্ট নিষেধ করেছে, কিন্তু এটাকেও মানছে না, সবাই শেখ হাসিনার বক্তব্য প্রচার করছে। বুঝতে পারছেন? তো এই যে মিডিয়াগুলো বিএনপির কোর্টের কথা শুনছে না, বিএনপির কথা শুনতে হবে জরুরি না, কোর্টের কথা শুনছে না, এবং কোর্টের রায় মিডিয়াগুলোর মাধ্যমে বাস্তবায়ন করতে পারছে না বিএনপি সরকার। তো বিএনপি বেকায়দে আছে, তার একটা প্রমাণ এটা। কারণটা কি? যে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে মিডিয়াগুলো লাভ, তাদের টিআরপি বেশি, ওটা চলে বেশি। শেখ হাসিনার বক্তব্যের প্রতি জনগণের গালি দেওয়ার আগ্রহ বেশি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই মিডিয়াগুলো লিখে রাখেন, মিডিয়া এবং প্রশাসনের লোকজন যদি বাই চান্স অলৌকিকভাবে যে দাজ্জাল আসলো, দাজ্জালের শাসন কায়েম হলো, শেখ হাসিনা আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হলো, এরা সবাই বলবে আরে আমরা তো শেখ হাসিনারই, এতদিন বাধ্য হয়ে ইউনুস এবং তারেক করে যে আসলে আমরা শেখ হাসিনা, আবার আপনি আসছেন, আপনার অপেক্ষা ছিলাম, কতদিন যে দোয়া করেছি, জায়নামাজে কান্না করেছি, সবাই এটা বলবে, পোল্টি মারবে সাথে সাথে, পালাবে না যে না না আমরা তো তারেকের লোক ছিলাম, ইউনুসের লোক ছিলাম, আমরা পালাই। কেউ পালাবে না, বলবে যে আমরা তো আপনারই লোক ছিলাম, উপর উপর এতদিন তার কথা মেনেছি, আমরা সবাই আপনার জন্য দোয়া করেছি, কান্না করেছি। দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। যারা করেছেন ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।